ইমা এসে আবারও হাজির হয় কবিতার জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে। ও রতনের বউ, বাড়িতে আছো? একটু ঘর থেকে বেরিয়ে এসো তো দেখি। কি হয়েছে বুড়িমা? কোনো জরুরি বিষয় কি? আরে হ্যাঁ বড় বউ, তোমার ছোট মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি। ছেলেটা খুব ভালো চাকরি করে, তোমার মেয়ে বিয়ের পর ভালোই থাকবে। কি কথা বলবো নাকি পাত্রপক্ষের সাথে? কবিতার জন্য বিয়ের প্রস্তাব? কবিতাটার জন্য তবে বিয়ের প্রস্তাব আসতে শুরু হয়ে গেল? তবে মেয়েটাও যে দেখতে দেখতে বড় হয়ে গেল। কিন্তু আমি তো তাকে আজ অনেক বকেছি রাগের মাথায়। একবারও তো ভেবে দেখলাম না কবিতাকেও আজ বাদে কাল পরের ঘরে পাঠাতে হবে। এই অবস্থায় আমি মেয়েটাকে এত বকলাম। কি হলো বড় বউ, কোনো কথা বলছো না যে? নাকি মেয়েকে বিয়ে না দিয়ে ঘরেতেই বসিয়ে রাখবে? না, মানে হ্যাঁ বুড়িমা, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে বিয়ে তো তাকে দিতেই হবে। ঠিক আছে, আমি তবে এ বিষয়ে কবিতার বাবার সাথে কথা বলবো, পরে আপনাকে জানাবো বরং, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই জানিও তবে। ছেলে খুব ভালো, বিষয়টা মাথায় রেখো। আমি তো তোমাদের ভালোই চাই। যাই হোক, আমি এখন তবে আসি। এই বলে বুড়ি তার বাড়ির দিকে চলে যায়। আর এদিকেই ততক্ষণে বড় বউর রাগও পড়ে যায় কবিতার উপর থেকে। না, তখন কবিতার সাথে এমন করা আমার একদমই উচিত হয়নি। হয়তো একটু বেশিই করে ফেলেছি। মেয়েটা হয়তো খুব কষ্ট পেয়েছে আমার এ ব্যবহারে। যাই তো, ঘরে গিয়ে মেয়েটার রাগ ভাঙাতে হবে আমাকে এক্ষুনি। এই বলে বড় বউ কবিতার ঘরে যায়। ও গিয়ে পুরো ঘর কবিতাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কবিতাকে পায় না। আর এতে সে চিন্তিত হয়ে যায়। কবিতা, কবিতা, কোথায় তুই? মায়ের উপর বুঝি অনেক অভিমান হয়েছে? আমার ভুল হয়ে গেছে। কোথায় লুকিয়ে আছিস? আমার সামনে আয় বলছি। বড় বউ এভাবে কবিতাকে অনেক আদরের সুরে ডাকাডাকি করে, কিন্তু তাতেও কবিতার দেখা মেলে না। আর এতে সে আরো বেশি ঘাবড়ে যায়। হায় হায়, আমার মেয়েটা কোথায়? কবিতাকে এত ডাকছি, তারপরও কেন কোনো সাড়া পাচ্ছি না। যাই তো, বাড়ির আশেপাশে খুঁজে দেখি, হয়তো পুকুর পাড়ে মন খারাপ করে বসে আছে। হ্যাঁ, সেটাই হবে হয়তো। এই বলে বড় বউ চিন্তিত মন নিয়ে বাড়ির বাইরে বের হয়। ও আশেপাশেও পুকুর পাড়ে সব জায়গায় কবিতাকে খুঁজতে থাকে, চিৎকার করে কবিতাকে ডাকতে থাকে, কিন্তু তাতেও কবিতার কোনো সাড়া মেলে না। এ কি, কবিতাকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে কি আমার মেয়েটা রাগ করে কোনো দিক হেঁটে চলে গেল? না না না, এমনটা হলে আমি ওর বাবাকে কি জবাব দেব? এমনিতেই মা মরা মেয়েও। বড় বউ এ কথা বলতে বলতে ওদিকে বাড়িতে রতন ফিরে আসে। বড় বউ, বড় বউ, কোথায় তুমি? বাইরে আসো, আমার গামছাটা দিয়ে যাও তো, পুকুর থেকে একটা ডুব দিয়ে আসি। এদিকে বড় বউ তখন ঘরে না থাকায় রতন মনে মনে তাকে খুঁজতে থাকে। আর এমন সময় বড় বউ বাড়িতে চলে আসে। এই যে বড় বউ, কোথায় যাও বলো তো? আমি তোমাকে ডেকে মরছি। যাই হোক, যাও ঘরে গিয়ে আমার লুঙ্গি গামছা নিয়ে আসো। আমি পুকুর থেকে একটা ডুব দিয়ে আসি, তারপরে আবার চলে যাব সূর্যনগরে। আমার কবিতা মাকে আনতে যেতে হবে না আজ। যাও যাও, আর দেরি করো না। ওগো কবিতার বাবা, তুমি কবিতাকে ওদের বাড়িতে আনতে গিয়ে কি করবে? কবিতা তো আজ নিজেই সকালে চলে এসেছে একা একা, কিন্তু তারপর থেকে। হ্যাঁ, তারপরে কি? কি হয়েছে তারপরে? থেমে কেন গেলে বড় বউ? কথা বলো। এরপর বড় বউ রতনকে সব কথা একদম খুলে বলে। ও এসব শুনে রতন বড় বউয়ের উপর খুব রেগে যায়। বড় বউ, এটা তুমি কি করলে? আমার ছোট্ট মেয়ে, সে একটু মজাই না হয় করেছিল। হয়তো সে ভাবতে পারেনি যে বিষয়টা এমন ঘটবে পরে। কিন্তু তাই বলে তুমি তো আর ছোট নও। তুমি কেন একজন মা হয়ে আমার মা মরা মেয়েটাকে এমন কষ্ট দিলে?
ও তো নিজের মায়ের থেকেও তোমাকে বেশি ভালোবাসতো। ছি বড় বউ, ছি। আমার জীবনটা তোমরা দুই বউ মিলে একদম শেষ করে দিলে। যতটুকু ছিলাম বেঁচে ততটুকু হয়তো বা তুমি শেষ করে দেবে। আমি তোমার থেকে এমনটা আশা করতে পারিনি। আজ তোমার কারণে আমার মেয়ে কষ্ট পেয়েছে। ওকে যদি আমি খুঁজে না পাই তবে এর সম্পূর্ণ দায়ভার তোমাকে নিতে হবে। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আমার আর একদমই দাঁড়ানোর সময় নেই। আমাকে এখনই আমার মেয়েকে খুঁজতে বের হয়ে পড়তে হবে। আমি আসছি তোর কাছে। এই বলে রতন দ্রুত সেখান থেকে চলে যায় কবিতাকে খুঁজতে। আর বড় বউ তখন তার সাথে যাওয়ার জন্য অনেক ডাকাডাকি করে, কিন্তু রতন আর পিছু ফিরেও তাকায় না। ওগো, আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও, আমিও যাব তোমার সাথে। দাঁড়াও দাঁড়াও বলছি। এদিকে কর্মীলতা ও তার শ্বশুর বাড়িতে বসে একা একা কবিতার জন্য খুব মন খারাপ করতে থাকে। ও কর্মীলতাও নিজের ভুলটা বুঝতে পারে। ও কর্মীলতারও কোনো কাজে যেন মন বসে না, শুধু মনটা বারবার অস্থির হতে থাকে কবিতার জন্য। আর এসব কিছু রাঙ্গুলি লক্ষ্য করতে থাকে। কর্মীলতা, তোমার কি হয়েছে বলো তো আমাকে, এমন অস্থির কেন হচ্ছ? রাঙ্গলি, একটা ঘটনা ঘটে গেছে যা তোমাকে বলা হয়নি। আমি আমার বোনকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, এখন আমার ওর জন্য খুব খারাপ লাগছে। এরপর কর্মীলতা রাঙ্গুলিকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে যা কিছু ঘটেছিল। কি এসব তুমি কি বললে কর্মীলতা? আসলে কবিতা যা করেছে এই পরামর্শ তো আমি ওকে দিয়েছিলাম। দোষের কথা যদি বলতেই হয় তবে প্রথম সবচেয়ে বড় দোষী তো আমি। তবে তুমি শুধু ওকে কেন একা শাস্তি দিলে? শাস্তি যদি দিতে হয় তবে আমাকেও দাও, আমাকেও মারে তুমি। কি এসব তুমি কি বললে রাঙ্গলি? তুমি ওর সাথে ছিলে, কিন্তু ও তো তোমার নামটা নিজের মুখে একবারও বললো না। ইস, তাহলে কি আমি আমার বোনকে চিনতে পারলাম না? আমি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। রাঙ্গলি, তুমি একটাবার আমাদের বাড়িতে গিয়ে কবিতার খবরটা এনে দাও না, আর আমার পক্ষ হয়ে একটু ক্ষমা চেয়ে আসো। আসলে আমি তো হুটহাট চাইলেই আর যেতে পারছি না শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, অবশ্যই যাচ্ছি। আমিও চাই তোমাদের দুই বোনের মাঝে ভুল বুঝাবুঝি তাড়াতাড়ি মিটে যাক। এই বলে রাঙ্গলি কর্মীলতাদের বাড়িতে চলে গেল। ওই তো চাচি, চাচির কাছে গিয়ে জিজ্ঞেস করি কবিতার কথা। চাচি, কবিতা কোথায়? আমি ওর সাথে দেখা করতে এসেছি, ওকে একটু ডাকুন বাইরে, আমার জরুরি দরকার আছে। এরপর বড় বউ রাঙ্গুলিকে সব কথা খুলে বলে। ছি চাচি, এসব আপনি কি বলছেন? আপনি আর কর্মীলতা আজ দুজনে মিলে ওই ছোট্ট মেয়েটাকে এমন বকলেন। কবিতা মেয়েটা হয়তো বা কষ্ট পেয়ে কোথাও চলে গিয়েছে রাগ করে, কারণ ও দেখেছে ওর সবচেয়ে ভালোবাসার মানুষ দুজনই ওকে ভুল বুঝেছে। তাই হয়তো ও অভিমান করে এ বাড়ি ছেড়ে চলে গেছে। আমাকে এক্ষুনি কবিতাকে খুঁজে বের করতে হবে, কারণ এর পেছনে সবচেয়ে বড় দায়িত্ব আমিই ছিলাম। কবিতাকে খোঁজার দায়িত্ব আমার নিতেই হবে। আমি আর দাঁড়াতে পারছি না, এক্ষুনি সূর্যকে সাথে নিয়ে আমি বেরিয়ে পড়ব কবিতাকে খুঁজতে। এই বলে রাঙ্গলি আর সময় নষ্ট না করে সূর্যনগরের উদ্দেশ্যে চলে গেল। আর এদিকে বাড়িতে বসে সাগর মনে মনে কবিতার কথা ভাবতে থাকে। কি ব্যাপার, আজ সারাদিন পেরিয়ে গেল, কিন্তু বিয়ান সাহেবের কোনো দেখাই মিলল না। তার কি আবার কোনোভাবে কোনো শরীর টরীর খারাপ পড়লো কিনা তাও তো জানি না। কোথায় গেছে বিয়ান সাহেবা? মেয়েটা বেশ চঞ্চল ও প্রাণোজ্জ্বল। তার কিছুদিন ধরে এমন চাঞ্চল্য স্বভাবটা বেশ উপভোগ করছিলাম, কিন্তু হঠাৎ করে আজ তাকে দেখছি না। তাকে না দেখতে পেয়ে কেমন যেন বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আরে সাগর যে, আমি তো তোর ঘরের দিকে যাচ্ছিলাম। ভালোই হলো তোর সাথে এখানে দেখা হয়ে গেল। আসলে একটা বিষয় তোর সাথে আমার একটু জরুরি দরকার ছিল। হ্যাঁ সূর্য ভাই, বলো না কি বলবে। আসলে বিষয়টা হলো, বাড়ির সকলে চায় তুই বিয়ে করে সংসারী হ। দাদির বড় সাজ জেগেছে, তার দুই নাত বৌমাকে একসাথে দেখবে। দাদির ইচ্ছাটা তুই পূরণ কর না ভাই। এভাবে আর কতদিন বা তুই একা একা থাকবি?
অতীত নিয়ে আর পড়ে থাকলে কি চলবে? ভাই তুমি তো সবই জানো, তারপরও কেন আমাকে এই বিয়ের কথা বলছো? আমি একজনকে ভালোবেসে ঠকেছি, আর অন্যদিকে আমার পরিবারও তাকে মেনে নিতে রাজি হয়নি। তারপরেও আমি তার পিঠে দৌড়িয়েছি, কিন্তু দিন শেষে দেখি সেও আমাকে বিশ্বাসঘাতকতা করে আমাকে ঠকিয়ে চলে গেছে। তাই শুধু শুধু আমি আর কাউকে বিশ্বাস করতে চাই না। আমার বিশ্বাস সম্পূর্ণ উঠে গিয়েছে। আমি এভাবেই ঠিক আছি, আমাকে তোমরা আমার মতো করে থাকতে দাও না। হ্যাঁ, আমরা সকলেই জানি সবকিছু, কিন্তু তখন তো ছোট চাচা ছোট চাচি তোদের বিয়েটা মেনে নিতে চায়নি। কিন্তু এবারে বিয়ের দায়িত্ব তুই সম্পূর্ণ পরিবারের উপর ছেড়ে দে। গুরুজনেরা সবাই মিলে তোর জন্য একটা সুপাত্রী দেখবে, ও তারপরে তোকে ধুমধাম করে আমরা বিয়ে দেব। অতীত নিয়ে পড়ে থাকলে কি চলবে? তবে তো তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা তোকে দেখে শুনে বিয়ে করাবো, এভাবে তোকে আমরা দেখতে পারছি না। না ভাই, আমি আর কাউকে আমার মন দিতে পারবো না। আমার স্বর্ণালীকে আজও ভুলতে পারিনি। আমি তার কথা ভেবে আজও বাহিতে সুর তুলি। আমি দ্বিতীয়বার কাউকে ভালোবাসার কথা ভাবতেও পারি না। আমি এসব ভাবতেও চাচ্ছি না আর। না সাগর, তুই যা ভাবছিস তা একদমই সঠিক নয়। বিয়ে ভাগ্যের ব্যাপার। ও হয়তোবা তোর জন্য ভালো ছিল না, এর জন্যই তোর ভাগ্যেও ছিল না। কিন্তু তোর ভাগ্যে যে আছে, দেখবি তার সাথে তুই ঠিকই সুখী হবি। এই আমাকে দেখ না, আমি তো বিয়ে, ভালোবাসা, সংসার, দায়িত্ব এগুলো ধারও ধারতাম না, কিন্তু কলমিলতাকে আমার জীবনে পেয়ে আমি ভালোবাসতে শিখেছি। তাই তোকে বলছি, তুই দ্বিতীয়বার ভেবে দেখ। আমার বিশ্বাস তোর জন্য সামনে একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। এভাবে সূর্য আর সাগর দুজনে কথা বলতে থাকে, আর এদিকে রাঙ্গুরি ততক্ষণে সূর্যদের বাড়িতে পৌঁছে যায় ও কলমিলতাকে গিয়ে কবিতা সম্পর্কে সব কথা তুলে বলে। কলমিলতা, সর্বনাশ হয়ে গেছে যে, কবিতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও হয়তো রাগ করে বাড়ি ছেড়ে কোথাও চলে গিয়েছে। তুমি আর চাচি মিলে যে কাজটা করেছো তা একদমই ঠিক করলে না। আমি তোমাদের দুজনের কারো থেকে এমনটা আশা করিনি। আমি যাচ্ছি, সূর্যকে নিয়ে আমাকে এখনই কবিতাকে খুঁজতে বেরিয়ে পড়তে হবে। আমার বুদ্ধিতে বেচারি আজ ঘর ছাড়া। আমার যে চিন্তার শেষ নেই। এদিকে প্রায় বেলাও ডুবে এসেছে, আর সময় নেই আমার তোমার সাথে কথা বলার জন্য। আমি যাচ্ছি। রাঙ্গুলি কথা বলতে বলতে সূর্য ওদের ঘরে আসে। রাঙ্গুলি এরপর সব কথা খুলে বলে, আর এই সব কথাই সাগর ওদের ঘর অতিক্রম করে যাওয়ার পথে সব শুনে নেয়। কি বিয়ান সাহেব আমার সাথে এই কাজটা করেছিল, আর তাই সেই অপরাধ বোধ নিয়ে বাড়ি থেকে চলে গেছে, তাও কাউকে কিছু না বলে? আর এর জন্য ভাবি আর তার মা বিয়ান সাহেবকে কষ্ট দিয়েছে, গায়ে হাত তুলেছি? না না না, বিয়ান সাহেব কোথায় চলে গেল অভিমান করে? আমিও যাবো তাকে খুঁজতে, কারণ আমার জন্যই তাকে আজ ঘর ছাড়া হতে হয়েছে। এই বলে সাগর কলমিলতা সূর্যের ঘরে আসে। মানে ভাই, কিছু মনে করো না, আমি তোমার অনুমতি না নিয়েই তোমার ঘরে ঢুকে পড়লাম। আসলে আমি তোমাদের ঘরের পাশ দিয়ে যাওয়ার পথে এই সব কথাই শুনে ফেলেছি, কিছু মনে করো না এতে। যাই হোক, এটা শুনে আমি কিছুতেই মানতে পারছি না যে বিয়ান সাহেব নিখোঁজ। আর বিয়ান সাহেব এই কাজটা করেছে শুনলে আমি তো তাকে এমনিতেই ক্ষমা করে দিতাম। এটা এমন কোনো বড় বিষয় নয়। সে হয়তো আমার সাথে একটু মজাই করেছে, কিন্তু ভাবি এর জন্য আপনি আপনার বোনের গায়ে হাত তুলবেন, এটা আপনি মোটেও ঠিক কাজ করেননি। ভাই তুমি তাড়াতাড়ি চলো, আমাদেরকে এখন এই বিয়ান সাহেবকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ সাগর, তুই একদম ঠিক বলেছিস। কলমিলতা, কাজটা তুমি মোটেও ঠিক করনি। আমি তোমার থেকে এমনটা আশা করিনি। ছি, এমন কাজ তুমি করতে পারলে, তাও কবিতার সাথে। যাই হোক, চল সাগর, আমাদের দেরি হচ্ছে, আর দেরি করা ঠিক হবে না। এই বলে সাগর, সূর্য আর রাঙ্গুলি বেরিয়ে পড়লো কবিতাকে খুঁজতে। আর কলমিলতা এদিকে একা একা অপরাধ বোধে ভুগতে থাকে। এ আমি রাগের মাথায় কি কাজ করে বসলাম? আজ সবাই আমার দিকে আঙুল তুলছে, আমাকে সবাই ছিছি করছে। না না, আমি সত্যিই তো একটা খারাপ কাজ করে ফেলেছি। আমি কি করে আমার বোনের সাথে এমনটা করতে পারলাম? কবিতা বোন, তুই কোথায়? এদিকে বেলা ডুবে যায়।
কবিতা হাঁটতে হাঁটতে এক বনের ধারে এসে পড়ে। আর পারছি না, সেই সকাল থেকে শুধু হেঁটেই চলেছি। আমি জানিও না আমি কোথায় এসে পড়েছি। আশেপাশে তো জঙ্গল ছাড়া কিছুই দেখছি না। আর এদিকে সূর্য ডুবে সন্ধ্যাও হয়ে এসেছে। আজ না হয় রাতটায় গাছতলাতে বসে কাটিয়ে দেব। উফ, এই জায়গায় এত মশা, আমার পায়ে যেন হাজারটা মশা ওল ফোটাচ্ছে। আমার যে এই জায়গাটাতে খুব ভয় করছে। এত গাছপালা, অন্ধকার, কেমন ছমছমে ভাব, কিন্তু আমার যে কেউ নেইও দুনিয়াতে। আজ বড় একা একা লাগছে। মা, তোমাকে আজ খুব মনে পড়ছে। আরে আরে সবুজ, ওই দেখ, একটা মেয়ে নির্জন জায়গায় একা একা বসে কান্না করছে। মনে হচ্ছে পথ ভুলে চলে এসেছে। চল, ওকে গিয়ে আমরা ফাঁদে ফেলার চেষ্টা করি। এই যে বোন, আপনাকে বলছি, এই ফাঁকা জায়গায় একা একা বসে কাঁদছেন কেন? আপনি কি কোনো বিপদে পড়েছেন? কোথায় যাবেন আপনি? কোথায় যাব? আমি জানিও না। আমি জানি না আমি কোথায় যাব। আমার কোনো যাওয়ার জায়গা নেই। আমার কোনো ঠিকানাও নেই। এই তো পেয়েছি, একদম ঠিক সময় মতো এসেছি। বলছি বোন, চলুন, আজ রাতটা না হয় আমাদের বাড়িতেই আপনি নিরাপদে থাকবেন। এই খোলা জায়গাটা তো ভালো না। এমন রাতের বেলা একা একা এই গাছতলাতে থাকাটা আপনার জন্য একদমই নিরাপদ নয়। আমাদের বাড়িতে চলুন আপনি, আমরা আপনাকে একটা কাজের ব্যবস্থাও করে দেব। আপনাকে এত কিছু একদমই ভাবতে হবে না। অসহায়দের সাহায্য করাই আমাদের কাজ। সত্যি সত্যি বলছেন ভাই? আমাকে আপনারা থাকার জায়গা দেবেন, আবার কাজও দেবেন? আপনারা খুব ভালো মানুষ। আমাকে চেনেন না, জানেন না, তারপরও আমাকে কেমন করে সাহায্য করছেন। কবিতা তার সরল মনে ওদেরকে বিশ্বাস করে নেয় ও ওদের পিছু পিছু যেতে থাকে। ও জানেও না ওদের আসল রূপটা কতটা ভয়ঙ্কর, কারণ কবিতার এ বাইরের দুনিয়ার কঠিন বাস্তবতা সম্পর্কে ওর কোনো ধারণা নেই। ও একটু সময় পরে ওরা গিয়ে পৌঁছায় জঙ্গল ঘেরা একটা ভাঙা বাড়িতে। এই তো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। বোন, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। আমরা তোমার জন্য খাবার নিয়ে আসছি, খানিক বাদেই ফিরে আসবো। এরপর কবিতা ঘরের ভিতর প্রবেশ করে আর ঘরে গিয়ে দেখে সেখানে অনেক ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে। কেউ মন খারাপ করে বসে আছে, আবার কেউ বা কান্না করছে। বন্ধুরা, কবিতা কি সত্যিই কোনো নিরাপদ আশ্রয়ে এসে পড়েছে, নাকি এটা কোনো ফাঁদ? তোমরা কি ভাবছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ছড়ির সাথেই থাকবে ও পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করবে।